প্রিয় সুধী, আপনারা দেখছেন অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম গানে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমার দেশের প্রখ্যাত নারী নেত্রী, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, কবি, লেখক, গবেষক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? জি, ভালো। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ফ্যাসিস্ট মুক্ত এই সরকার যে সংস্কারের কাজ হাতে নিয়েছে, সেই কাজটা কোন পথে এগুচ্ছে এবং কি পথে এগুলে ভালো হয়, ছোট্ট করে যদি একটু বলেন। আমরা বাংলাদেশের যে একটা বিশাল পট পরিবর্তন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে, সেটা পুরো বাংলাদেশ সকল ছাত্র জনতাকে জানিয়ে দিল যে আমাদের ভিতরে অমিত একটা শক্তি আছে, যে শক্তি দিয়ে যে কোনো পরিবর্তনকে আসলে আমরা টেনে আনতে পারি এবং মোকাবেলা করতে পারি। আমার দীর্ঘদিনের যে একটা চেতনা ছিল যে যারা বিশেষ করে বেসরকারি সংগঠনগুলোতে আমরা কাজ করি, অধিকাংশ মানুষ কিন্তু সমাজ পরিবর্তনের, সমাজ সংস্কার করার একটা চেষ্টা নিয়েই তারা মাঠে নেমেছে। সো আমার বেলাতেও আমি যদি বলি একই রকম একটা ভাষা আমার ভিতরেও সবসময় কাজ করেছে। তো সেটা থেকে আমি বলবো যে পরিবর্তনের জন্য যারা এখন দায়িত্বে আছেন, সেটারও একটা সুন্দর আছে, বক্তব্য আছে যে বর্তমান যারা কর্তৃত্ব দিচ্ছে, কর্তৃত্ববাদী দলই কিন্তু ভবিষ্যৎ তৈরি করবে। আবার একসময় যারা বর্তমান, তারাই আবার অতীত হয়ে যাবে। সো বর্তমানে যে কর্তৃত্ববাদী দল বা গোষ্ঠী যারা এখন আমাদেরকে, দেশকে কর্তৃত্ব দান করছে, শাসন করছে, তারা যেভাবেই কাজটা করবে ভবিষ্যতে কিন্তু আয়নায় আমরা সেই চিত্রটাই দেখব। তো কোথায় কোথায় আমাদের সংস্কারের জায়গাগুলো আমরা কিন্তু খুব ভালো করে জানি যে বৈষম্য ইটসেলফ এক্সপ্লেইনস ইন ডিটেলস, যে বৈষম্য কোথায় নাই। আমরা বলি সবসময় শ্রেণী বৈষম্য আমাদেরকে সব থেকে দূরত্ব করে দিয়েছে, নারী পুরুষের বৈষম্য দূরত্ব করে দিয়েছে, আমাদের সাংস্কৃতিক বৈষম্য আমাদেরকে অনেক অনেক দূরত্ব এনে দিয়েছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য, কোটায় বৈষম্য। এই তিনটা বৈষম্যের কথা যদি আপনি বলেন তাহলে আপনি আসলে এটাকে সব জায়গাতেই রিলেট করতে পারবেন। কিন্তু আমি যে বিষয়টাতে খুব বেশি চিন্তিত সেটা হলো আসলে সংস্কার একটা অনেক বড় কথা, ইটস এ ভেরি ওয়াইডার টার্ম। এটা একসাথে এক বাক্যে আসলে শেষ করা যাবে না। কিন্তু আমরা যে জায়গাতে বেশি ক্ষতবিক্ষত হয়েছে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো সব থেকে জরাজীর্ণ এবং ক্ষতিগ্রস্ত। তো আমি যে কথা বলবো যে আমরা সব কিছু সংস্কার করতে পারবো, সংস্কার করার পরে ওই বিল্ডিংয়ের ভিতরে যারা থাকবে, ওই রাস্তার উপর দিয়ে যারা যাবে, ওই মেট্রো রেলে যে মানুষগুলো যাবে, তাদের যে মৌলিক মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সংস্কারের জায়গাটা, ওখানে কিন্তু আমরা এখনও কথা বলা শুরু করিনি। আমরা আমাদের গানের কথা বলিনি, আমরা সাহিত্যের কথা বলিনি, আমরা কবিতার কথা বলিনি, আমরা আমাদের শিক্ষা কার্যক্রম, কারিকুলাম এগুলোর কথা এখনও বলিনি, যেটা হলো মূল বেদনা, মূল শক্তি এবং মূল জাগরণের স্পৃহা। আমরা কবিতার কথা বলবো এখন। আমরা জানি যে আপনি প্রহসন নামে একটা অসাধারণ কবিতা লিখেছেন। সেই কবিতাটা হচ্ছে আমাদের সীমান্ত হত্যা। সীমান্ত হত্যা আমরা জানি যে বিগত সরকারের সময় ফেলানি নামে একটি একেবারে নিরপরাধ একটা বাচ্চা মেয়েকে সীমান্তে গুলি করে হত্যা করা হয় এবং অনেক তা নিয়ে বিচারও হচ্ছে। প্রকৃত বিচার হয়েছে কিনা তা আমরা জানি না। এবং তার নামে কোথাও একটি রাস্তা করারও পরিকল্পনা করা হচ্ছে, জনগণের দাবি। আরও কিছুদিন আগে সীমান্ত হত্যা হলে এই বন্যা পরিস্থিতি, তার মধ্যে এগুলো হচ্ছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা কিভাবে দেখতে পারে, দেখা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যেহেতু এটা খুব ফেয়ার এনাফ একটা টাইম, যদি আমরা কোনো পার্টিকুলার একটা গভর্নমেন্টের বা একটা দল, আসলে আমি আমাদের দেশের কথা যদি এভাবে বলি, খুব বেশি বলতে আমি চাই না, সেটা হলো যে পলিটিক্যাল যে ভিশন বা মিশন, এই জায়গাগুলোতে আমরা খুব আসলে হীন একটা অবস্থার ভিতরে আছি। তার কারণ হলো যে প্রত্যেকটা দলের কিন্তু একটা মতাদর্শ থাকে, একটা ম্যানিফেস্টো থাকে। তো সে জায়গায় যদি আমরা গণতন্ত্র বলি বা ডেমোক্রেসি, রিপাবলিক অথবা ফ্যাসিজমও এখন আমরা এতবার বলছি, বাট হোয়াট ডু উই মিন বাই ইট? এই মিনিংটাকে আমরা সবাই জানি, এটাকে আমরা বুঝি, এটাকে আমরা ধারণ করি, এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো প্রত্যেকটা দলের ভিতরে আসলে গণতান্ত্রিক যে চর্চা সেটা হওয়া উচিত এবং প্রত্যেকটা দল যে রাজনীতির উপরে ভর করে তারা কাজ করে সেটা টপ টু বটম সবার আসলে জানা উচিত। ওই জায়গাটাতে আমি মনে করি আমাদের দৈন্যতা আছে এবং সেই দৈন্যতা যদি সবগুলো দল কাটিয়ে উঠতে পারে তাহলে রাজনীতির একটা
পরিষ্কার স্বচ্ছ আদর্শভিত্তিক জায়গা বাংলাদেশে তৈরি হতে পারবে, এটা আমার বিশ্বাস। দেশকে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই সেটা একটা দর্শনের উপরে ভিত্তি করে হতে হবে। সেই দর্শনের জায়গায় আমরা যদি একত্রিত হই যে আমরা কুম্ভকর্ণের মতো মাটি আঁকড়ে ধরে থাকবো, এ দেশটাকে ভালোবাসবো, দেশমাতৃকার জন্য আমরা অনুগত থাকব, কাজ করব, এবং আমরা আমাদেরকে দেশের একদম বলিষ্ঠ সুনাগরিক উৎপাদনক্ষম নাগরিক হিসাবে দেশের জন্য কন্ট্রিবিউশন করব। সে জায়গায় আমরা দেশের কোনো ছাড় দেব না। এই জায়গায় যদি আমি সীমান্তের গোলাগুলির কথা বলি, মানুষ হত্যার কথা বলি, সেখানে আমরা কেন ছাড় দেব? আমাদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার মনে হয় দ্বিপাক্ষীয় বা বহুপাক্ষীয় আলোচনার মাধ্যমে চুক্তিভিত্তিক যে আমাদের আলোচনাগুলো হয়, সার্ক কান্ট্রির যে আমাদের এগ্রিমেন্টগুলো আছে, সে সময় খুব জোরালোভাবে কাজগুলো কিন্তু করার কথা ছিল, যেটা আগে হয়নি। আমি মনে করি এখন আমাদের জন্য খুব সুন্দর সময়, এখন আমরা সেই কাজগুলো খুব সহজে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার থাকলেই কেবলমাত্র আমরা এইসব নিয়ে বার্গেনিং করতে পারি, আমরা যেতে পারি, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে বলতে পারি যে এই হত্যা অন্যায়, এবং আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। নিশ্চয়ই সেটা আমরা করব। যে কোনো চুক্তি হবে, চুক্তির একটা বেসিক একটা তো থাকবে না, নিশ্চয়ই বেসিসটা হবে অন হোয়াট, যে আপনি একটা তো ভারসাম্য রাখতে হবে, ভারসাম্যপূর্ণ। আপনার দিকে অনেকখানি চলে গেল, আমার দিকে একদম কম চলে আসলো, কিছুই নেই, এটা তো একটা বড় ধরনের বৈষম্য। তো আমরা এই বৈষম্যমূলক বন্ধুত্ব কখনো হয় না। আমরা আপনার সেই প্রহসনের কবিতাটা শুনতে চাই। ভালোবাসার সীমানাটা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, খোলা মাঠের মুক্ত হাওয়ায় দুরন্ত ছুটোছুটির পরেও ভীষণ ভয়ে ভয়ে ঘরে ফেরা। ওরা ইচ্ছে মতো চালায় গুলি আমাদের আকাশের উড়ন্ত ঘুড়িতে, নিস্তব্ধ দেহখানা ফালানির ঝুলে থাকে কাঁটাতারের বাড়াতে। দুপারের আদালতে বিচার নামের করল প্রহসন, অবাক বিস্ময়ে হতবাক এ জমিন, এ আসমান, ওদের কারণে থামে না মোদের ক্রন্দন। ক্রন্দন থামুক, আমরা সেটা চাই। আপনি সবসময় শেষে এক কথায় আপনার স্বপ্নের কথা বলেন। শিশুদের জন্য মন্ত্রণালয় না হলেও কিন্তু একটা অধিদপ্তর করতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা চাই শিশুদের জন্য একটা আলাদা অধিদপ্তর হবে, আপনার স্বপ্নের বাস্তবায়ন ঘটুক সে প্রত্যাশা করি। আপনি অনেক ভালো থাকবেন। ভালো থাকবেন। আমার সবাইকে শুভেচ্ছা, এটিএন বাংলার দর্শকদের এবং আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পথিক নবী। কেমন আছেন পথিক নবী আপনি? একজন সঙ্গীত শিল্পী যদি কবি হয় তাহলে তার সঙ্গীতের মান কি কিছু বাড়ে, কিংবা তার কোনো নতুন কোনো প্রণোদনা তার মধ্যে প্রেরণা থাকে কিনা? যদি একজন গায়কের নিজের ভিতরে লেখার আগ্রহ থাকে, জগৎ থাকে, তার পড়াশোনা থাকে বা কৌতূহল থাকে যে লেখা তার মতো করে সে লিখবে, সেক্ষেত্রে হয় কি জিনিসটা অনেক শক্তিশালী হয়। যে সুরটা সে দিবে তার হৃদয় থেকে আসবে, ভিতর থেকে আসবে, অন্য কারো সহযোগিতা না না না, একদম নিজের কথাগুলো হলে হয় কি, মানে আমি একটা জিনিস মনে করি ইসলাম ভাই, সেটা হচ্ছে যে আপনি বুঝবেন আমার বিষয়টা, যে আমি যেটা অনুভব করি যে কথার মধ্যে একটা সুর থাকে, আবার সুরেরও কিন্তু বাণী থাকে। সুর কিন্তু কোনো কথা না, কিন্তু সুরেরও একটা বাণী থাকে, সুরের একটা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে। ইয়েস, সুরেরও একটা ভাষা আছে। সেক্ষেত্রে আবার যদি মানে আপনার ইনস্ট্রুমেন্টস মিউজিক পার্টটা যদি মানে গানের কথার সঙ্গে ঠিক রেখে সুরের ব্যাপারটা অনুভব করে যদিভাবে মিউজিকটা আসে, আর তো গানটা ডেলিভারি দেওয়া যায়, যিনি গাচ্ছেন, আমি গাই বা যে গাই, যে আর্টিস্টিক গানটা করুক, যদি সেটা তো সব মিলে নিজের মানে যদি উনি নিজেই লিখেন গানটা, তাহলে হবে কি মানে কথার সুরগুলো ওনার ভিতরে অটোমেটিক একটা জায়গা থেকে ওনাকে সাপোর্ট দেবে, অনুভূতির জায়গা থেকে, তখন ওটা অনেক স্ট্রং হয়। সবাই লিখতে পারে না, এটাও আবার ঠিক, আবার সবাই লিখলেও সবাই সুর করতে পারে না, সবাই গাইতে পারে না, কিন্তু যখনই ভিতর থেকে কথা আসে নিজের শিল্পীর নিজের, ওটার শক্তি একটু অন্যরকম হয়। গানটা এবং তার সঙ্গে যে সম্পর্ক, এবং সর্বোপরি মানুষের সঙ্গে যে রিলেশন, অডিয়েন্স, শ্রোতা যখন গানটা নিচ্ছে, শ্রোতার জন্য তো গানটা করি আমি, তখন যদি গায়ক যদি নিজেই বুঝতে পারে যে আমি কী লিখছি আর কী গাবো, আর সেটা যদি মানুষের জন্য হয়ে থাকে, আপামরের জন্য, আপামরের আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, চাওয়া পাওয়া, অনেক রকম মানুষের জীবনে অনেক রকম সমস্যা, আবার অনেক সম্ভাবনা, অনেক আনন্দ মানুষের ভিতরে। আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা কি, আমাদের দেশের মানুষ অল্পতেই মানে অল্পতেই খুশি, অল্পতেই দুঃখী, অল্পতেই খুশি, অল্পতেই দুঃখী, আনন্দটা এরকম। তো আমি যেটা মনে করি যে আসলে
মানে আনন্দের দিকেই চাহিদাটা বেশি থাকা উচিত। তো আপনি যখন আমার একটা নদী ছিল দেখলো না তো কেউ, জানলো না তো কেউ, এই গানটা যখন আপনি লিখলেন আপনার ভেতরে থেকে সুর আসতো আস্তে আস্তে? আসতো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাণীর সঙ্গে সুরটা চলে না, আসতো? সম্পূর্ণটা একসঙ্গে আসে নাই, চার লাইন এরকম করে আসতো, আমি একটু যদি শুনি। এটা আসলে ইসলাম ভাই, এটা একটু মুখে বলে অনুভব মানে প্রকাশ করা খুবই মুশকিল। গানটা একটু শুনি। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ, নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ, আমার একটা নদী ছিল, জানলো না তো কে। যতবার আমি গানটা শুনি আমার চোখ ভিজে যায়, আমার কণ্ঠ বন্ধ হয়ে আসে, কেন আমি জানি না। আপনি গানকে ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। অবশ্যই। এতদিন ধরে গান করছেন, আপনার প্রাপ্তি কি? আমি যখন আমার গানটা করছি সেটা শুধুমাত্র আমার একার পারফরমেন্স হইলেও তাকে কিন্তু বিশ্বের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে। এই হিন্দি প্যারোডি সারা পৃথিবীর সঙ্গে সারা পৃথিবীর কম্পিট করতে একজন তরুণ শিল্পীকে, একজন প্রতিষ্ঠিত শিল্পীকে করতে হয়। এই ব্যাপারটা এবং এত ডাইমেনশন, এর ভিতর থেকেও যে আমাকে একটা আলাদাভাবে যে মানুষ গ্রহণ করেছে, এটাই আমার জীবনের প্রাপ্তি। এক কথায় বলবেন, আপনি কি তৃপ্ত? কোন বিষয়ে? সঙ্গীত শিল্পী হিসাবে? সঙ্গীত শিল্পী হিসাবে শিল্পীর তৃপ্তি তো এত সহজে সম্ভব না। আমি তো অবশ্যই তৃপ্ত না, আমার আরো অনেক কিছু করতে হবে। এই যে অনেক কিছু করতে হবে, আমরা জানি। প্রতীক নবী, অনেক ধন্যবাদ। এই অনেক কিছু কি হবে তার অপেক্ষায় আমরা থাকবো। কোন গান শুনে আবার আমার চোখ ভিজে উঠবে, দর্শকরা কাঁদবে, আমরা সেই অপেক্ষায় থাকবো। অনেক ভালোবাসা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ ইসলাম ভাই আপনাকে এবং এটিএনকে আমাকে ডাকবার জন্য। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব ব্যক্তিত্ব পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট জনাব তারিক চয়ন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। আমরা জানি যে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আপনি আমাদের দেশের প্রকৃত যে সাংবাদিকতা, ন্যায় নিষ্ঠ এবং নির্ভীক সাংবাদিকতা যেটা আমরা বলি, ইয়েলো জার্নালিজমের বাইরে দাঁড়িয়ে সত্য কথা বলার যে সাহস আপনি দেখিয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে, এবং জানি সেই সংবাদ প্রকাশের পর আপনার উপর অনেক নির্যাতনে নেমে এসেছিল, তো সেটা আপনি ওভারকাম করলেন কি করে? আসলে পদে পদে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, যেগুলো হয়তো আমি বুঝতে দিইনি কাউকে। আমার নিতান্তই যারা প্রিয়জন, কাছের লোক, ঘনিষ্ঠজন, তারা জানতো। এবং আমি ব্যক্তিগতভাবেও যদি বলি, আমার পারিবারিকভাবে, শুধু আমিই না, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার মিসেস, আমার ওয়াইফ, তিনি একজন সুপ্রিম কোর্টের লয়ার। তিনি 2021 সালে সহকারী জজ হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী তখন জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি আমার ওয়াইফের ভাইবা নিচ্ছিলেন। তিনি ব্যক্তিগত আক্রমণ করে শুধু আমার জন্য আমার ওয়াইফকে সেই ভাইবাতে নেননি। তার কারণে আমার ওয়াইফ তার কাঙ্ক্ষিত যে ক্যারিয়ার, সহকারী জজ হতে পারেনি। তো সেটা শুধু আমার ওয়াইফের কথা বললাম। আর আমি নিজে কতভাবে যে নির্যাতিত হয়েছি সামাজিকভাবে, সেগুলো হয়তো আপনারাও জানেন। বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে। আপনি যখন এই সংবাদগুলো, আমাদের দেশের যে সমস্ত অনিয়ম, অগণতান্ত্রিক এবং মানুষকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ভূমি দখল করা হচ্ছে, মানে একটা নৈরাজ্যের মধ্যে যখন আমরা সেই সংবাদগুলো যখন আপনি বিদেশিদের সঙ্গে আপনি শেয়ার করতেন, আপনি ধরেন যে কোনো অ্যাম্বাসেডরের সঙ্গে কথা বলতেন, তারা সেটা কিভাবে নিত? তারা খুবই ভালোভাবে নিত। কারণ ডিপ্লোম্যাটদের একটা বিষয় হলো, তারা সব কিছুই শোনে। তারা বলে কম, শুনে বেশি। তারা আমার কথাও শুনতো, অন্যদের কথাও শুনতো, সবার কথাও শুনতো। একটা প্রকৃত সত্যটা তারা, কিন্তু প্রকৃত সত্যটা তারা বোঝার এবং বিভিন্ন মানুষ থেকে তথ্য নিয়ে তারা প্রকৃত তথ্যটা পাওয়ার চেষ্টা করত। তো আমি তাদের সাথে বিভিন্ন মানে গণতন্ত্রের অবক্ষয়ের কথা, দেশের নানা দুর্নীতির কথা, এগুলো শুধু যে নিজের কলমের মাধ্যমে তুলে ধরতাম তা না। আপনি নিশ্চয়ই জানেন, আমি ব্যক্তিগত আলাপচারিতায়ও তাদের কাছে এগুলো তুলে ধরতাম এবং তারা আমার কাছে আরও বেশি জানার চেষ্টা করতো, জানতে চাইতো সুনির্দিষ্ট কিছু তথ্য, যে এগুলো কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, দেশে দুর্নীতি কোথায় হচ্ছে, অবক্ষয় কিভাবে হচ্ছে, সেই সব তথ্যগুলো। আমি যতটুকু পেরেছি নিজের সাধ্যমতো চেষ্টা করেছি প্রকৃত সত্যটা তাদের কাছে তুলে ধরার জন্য। আমাদের জার্নালিজমের অবস্থাটাকে আমরা কোথায়
যাব, এইভাবে কি যাওয়া যায়? আসলে এটা নানা সীমাবদ্ধতার মধ্যেও শুধু সাংবাদিকতা নয়, এটা আপনাকে করে যেতে হবে। আপনার যদি দেশের প্রতি মমত্ববোধ, দেশমাতৃকার প্রতি দায়িত্ববোধ এবং নিজের যদি সুনাগরিক হন, যদি দেশের প্রতি কিছু করার থাকে, করার ইচ্ছা থাকে, দেশপ্রেমিক হন, তাহলে অবশ্যই আপনাকে নানা বাধা বিপত্তির মধ্যে মানে আপনাকে যেতে হবে, সেটা উত্তরণ ঘটাতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে বলি, আপনি জানেন অনেকেই আমাকে বলেছেন যে দেশ ছেড়ে চলে যা, নিরাপদ দূরত্বে চলে যা, একটা ভালো ভবিষ্যৎ হবে। আমি কখনো চেষ্টা করিনি, আমি কখনো কোনো ভালো উন্নত বিশ্বের দেশের ভিসা পাওয়ার জন্য চেষ্টা করিনি, এবং আমি যেখানে গিয়েছি আমি কোনো কাজের উদ্দেশ্যে নিশ্চয়তা পেতেন। এবং আমরা বিশ্বাস করি যে আপনি এক কথায় যদি বলেন যে আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এক কথায় বলবেন? আমার একটা লক্ষ্য, ভিশন থাকে যে দেশমাতৃকার জন্য সেবা করা, দেশের সেবা করা, এবং যতটুকু পারি যে নিজেকে সুনাগরিক রাখা, বুদ্ধি, বিবেক, আত্মসংযম, নাগরিকের যে 3টা গুণ, এই 3টা গুণ যেন আমি আমার মধ্যে রাখতে পারি। ধন্যবাদ তারিক চয়ন, অসাধারণ সব কথা আপনি বললেন, এবং আমি মনে করি এখনও আপনার সেই শক্তি আছে, এবং ভবিষ্যতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি কলম সৈনিক হিসাবে, সাংবাদিক হিসাবে আপনার সাহসিকতা প্রদর্শন করবেন, সেটি আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ব্যক্তিত্ব পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী, আমাদের সকলের প্রিয়জন জনাব নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। নাজমুল ভাই, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আমরা জানি যে আপনি বন্যা পুনর্বাসনের কাজে ব্যস্ত এবং আপনি এলাকায় আছেন, সেখান থেকে আমরা আপনাকে যুক্ত করেছি। বন্যার বিষয়টি আমরা জানি যে প্রবল বন্যায় আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোথাও বন্যা হচ্ছে, কোথাও কোথাও বন্যার পানি কমছে, কিন্তু মানুষের পুনর্বাসন খুব বড় সংকট এবং সমস্যা। একা সরকারের পক্ষে সেটি সম্ভব নয়, সেখানে আমাদের যারা বিত্তবান তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। আপনার সংগঠন আমি জানি কাজ করছে। এখন বন্যা পরবর্তী পুনর্বাসনে আপনি কি কাজ করছেন? এই পুনর্বাসনের মধ্যে প্রথমত যে সরকারকে যে অবকাঠামোগত যে বিনষ্ট হয়েছে, যে স্কুল, কলেজ, রাস্তাঘাট, এগুলো পুনর্নির্মাণের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং যে মানুষের স্বাস্থ্য সেবা, যে এখন বন্যার পরবর্তীতে অনেক বৃদ্ধ মানুষ, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি। এবং সর্বশেষ যে এখানে যে বন্যায় যে ফসলের ক্ষতি হয়েছে, যে গবাদি পশু, মৎস্য খামারের ক্ষতি হয়েছে, সেই জন্য ফসলের ক্ষতি পুষে নেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যে বীজতলা তৈরি করে, বীজের ব্যবস্থা করে, যাতে আবার নতুন করে ফসল উৎপাদন করা যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই মুহূর্তে একজন বিজনেসম্যান হিসাবে আপনার কি মনে হয় যে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা দরকার এই সংকট থেকে উত্তরণের জন্য? আমাদের অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের কাছে জাতি প্রত্যাশা করে যে অর্থনীতি ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে চাঙ্গা হবে। সেক্ষেত্রে সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি। পাচার হয়ে যাওয়া যে অর্থগুলো, সেগুলো যথাসম্ভব দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে, এবং দেশের যে ব্যাংকিং খাতে যে অস্থিরতা, সেই অস্থিরতাকে দূর করতে হবে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এবং খেলাপি ঋণকে খুবই দ্রুত আদায় করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং বিদেশি যে রেমিটেন্স, যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সকে প্রভাব বাড়ানোর জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। এবং আপনারা জানেন যে প্রতি বছর যে বাংলাদেশ যে বিদেশি ঋণের যে সুদের ক্ষেত্রে যে ব্যয় করে, সেটা অনেক বড় একটা অঙ্ক। সেই আমরা আশা করব যে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই ইউনূস স্যারের এই সরকার যাতে বিদেশি সংস্থাগুলোর সাথে লিয়াজো করে এই সুদ মওকুফ অথবা ছাড়ের ব্যবস্থা করার একটা ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশের অর্থনীতি একটু চাঙ্গা হবে এবং সংকট দূরীভূত হবে বলে আমি মনে করি। জনাব নাজমুল হাসান, আপনি বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি ত্রাণ কাজে থাকুন এবং আমরা পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আপনাকে আবার যুক্ত করব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। আমরা এই শরৎকে উদযাপন করতে চাই ভালোবাসার রং দিয়ে। আমরা এই শরৎকে, আমাদের ষড়ঋতুর এই বাংলাদেশকে উদযাপন করতে চাই হৃদয় দিয়ে, কিন্তু আমরা পারি না। আমরা সত্যিকার কথাগুলো কি বলতে পারি? আমরা পারি না। সেই কথাগুলো বলার জন্য ছাত্র জনতা এক
রক্তক্ষয়ী বিপ্লবের ভেতর দিয়ে, অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদেরকে মুক্ত করেছে। আমরা এই শরতে আবারও গাইব আমাদের ভালোবাসার গান, আমাদের হৃদয়ের গান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।